নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং অনেকটা টাকা পয়সা সাশ্রয় করতে পারবেন। তো তার জন্য চলে এসেছি প্রথম টিপসে এই ধরনের কাপড়ের যে ব্যাগগুলো আমরা যখন শপিং করি, দেখবেন বাজার থেকে আমরা বাড়ি আনার পর এই ব্যাগগুলো বেশি একটা কোনো কাজে লাগাই না, এখানে ওখানে মানে পড়েই থাকে। তো আমরা এই ব্যাগ দিয়ে আজ কিন্তু দারুণ একটা অর্গানাইজার তৈরি করব। কি করতে হচ্ছে, ব্যাগটাকে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ভেতরের দিকে ফোল্ড করছি, এইভাবে কিন্তু আপনাদেরও ভেতরের দিকেই ফোল্ড করতে হবে। মানে আমি এটাকে মজবুত করার জন্য দুটো লেয়ার করে নিচ্ছি। এই যে উপরের একটা দিক নিচে ভেতরের দিকে দিয়ে দিচ্ছি, দুভাঁজ হচ্ছে। তো এরকম ছোটও করতে পারেন, আপনাদের যতটা প্রয়োজন সেই হিসাবে আপনারা ভেতর দিকে ভাঁজ করবেন। আমার একটু ছোট প্রয়োজন, এই জন্য আমি একটু ছোটোভাবে ভাঁজ করে নিলাম। এইবার এটার মধ্যে কি করব এবং কি অর্গানাইজার হতে চলেছে এটা চলেন দেখিয়ে দিই। আমাদের বাড়িতে এমন অনেক জামা কাপড়, ওড়না, লেগিংস, প্যান্ট, চুড়িদার, বাচ্চাদের জামা, ছেলেদের টি শার্ট, শার্ট এমন কিছু থাকে আলমারির মধ্যে, আমরা রাখতে রাখতে জায়গা থাকে না তখন। আর আলমারির মধ্যে এতটা জিনিসপত্র রাখার কারণে বড্ড অগোছালো লাগে দেখতে। তো আমরা কিভাবে সেই অগোছালো জায়গাটাকে গোছালো করতে পারি। ব্যাগ এই ধরনের, এখন যেহেতু পুজো এসে গেছে, পুজোর সময় সবাই শপিং করছেন, এই ধরনের ব্যাগ সবার বাড়িতে আছে। সেই অনেকগুলো ব্যাগ, মানে 4-5টা ব্যাগ এইভাবে ভেতরের দিকে ফোল্ড করে তারপর আপনারা যদি একটা সেট করবেন, টি শার্টের একটা সেট, বাচ্চাদের একটা জামার সেট, আবার আমাদের ওড়না, চুড়িদার, প্যান্টের একটা সেট, এইভাবে সেট করে করে ব্যাগের মধ্যে গুছিয়ে রাখবেন। তাহলে দেখবেন আলমারিটা দেখতে সুন্দর লাগবে। এখানে কি করতে হবে, এইভাবে আপনারা গুছিয়ে মানে লম্বাভাবে রাখতে হবে। এইভাবে, এই যে লম্বাভাবে রেখে এই একটা কোণা একটা রাখলেন, তারপর একটা ব্যাগ রাখলেন, এবার এরপরে আরেকটা ব্যাগ রাখলেন, এইভাবে গুছিয়ে রাখলে দেখবেন আমাদের প্রয়োজন মতো যে জিনিসটার প্রয়োজন হচ্ছে এখান থেকে হাত দিয়ে জাস্ট টেনে আমরা বের করে আনতে পারছি। আর আমরা যখন একটার উপরে একটা বেশ ভাঁজ করে রাখি, তখন একটা যে প্রবলেম হয়, একটার উপর একটা যখন রাখছি তখন আমাদের যেটা প্রয়োজন হচ্ছে সেটা টান দিলে অন্যগুলোও কিন্তু নেমে আসছে। তো সেই সমস্যা আর হবে না এই টিপসটা ফলো করলে। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এসেছি পরবর্তী টিপসে আমরা যখন রান্নাবান্না করি, রান্নাবান্না করতে করতে অনেক সময় অসতর্কভাবে দেখবেন কখনো কখনো কড়া খুব পুড়ে যায়। এবার কড়া যখন প্রচুর পরিমাণে পুড়ে যায়, আমাদের কিন্তু একটা টেনশন হয় সেই পোড়া দাগ তোলার। তো আমরা কিভাবে কড়াইয়ের পোড়া দাগটা তুলব, তার জন্য নিয়ে নেব এখানে নিউজ পেপার। তো বন্ধুরা, এই নিউজ পেপারের সাহায্যেই কিন্তু কড়ার পোড়া তেল চিটে যে দাগ, সেই দাগ আমরা তুলে ফেলবো। পাশে এখানে জল গরম বসিয়ে দিয়েছি। আর কি করব, নিউজ পেপারগুলো ছিঁড়ে এরকম কিছুটা টুকরো এই কড়ার মধ্যে দিয়ে দেবো। নিউজ পেপারের মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেগুলো কিন্তু পোড়া দাগ তুলতে সাহায্য করে, মানে ক্লিনিংয়ের জন্য অনেকটাই উপকারী হয়। আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। বন্ধুরা, গরম জল দিয়ে দেবেন, দিয়ে এটাকে 5 মিনিট রেখে দেবেন। 5 মিনিট রাখার পর আর এর মধ্যে দিয়ে দিতে হবে কোলগেট। বন্ধুরা, কোলগেট দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানোর পর এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবেন। তাহলে এই যে নিউজ পেপারের যে সমস্ত প্রপার্টিসগুলো আছে সব এই পোড়া দাগটাকে তুলতে সাহায্য করবে। গরম জল দেওয়ার পর চামচ দিয়ে যখনই এইভাবে ঘোরাবেন, দেখবেন অলরেডি কালো কালো পোড়া দাগগুলো কিন্তু উঠতে শুরু করবে। এবার 5 মিনিট ভিজিয়ে রাখলেন, রাখার পর এইভাবে ওই পেপারগুলো দিয়েই সেই পোড়া দাগের উপরে ঘষলে দেখবেন খুব সহজেই সেই পোড়া দাগগুলো উঠে যাচ্ছে। আপনাদের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হবে না, খুব যে ঘষাঘষি করতে হচ্ছে তোলার জন্য। কড়া পরিষ্কার করার কথা মনে পড়লেও কিন্তু আমাদের ভয় লাগে যদি পুড়ে যায়। তো সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এবার জলটা ফেলে দিলাম, নিউজ পেপার দিয়ে এইভাবে কড়াটা ঘষে নেব। এইভাবে নিউজ পেপার দিয়ে কড়াটা ঘষে নেওয়ার পর একটা স্কচব্রাইট নেবেন। স্কচব্রাইট নিয়ে কড়াটা হালকা হাতে 2-4 বার এইভাবে গোল গোল করে ঘোরালেই দেখবেন কড়া একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আমি কিন্তু আমার কড়া পুড়ে গেলে এই টিপসটা অবশ্যই ফলো করি। তো আপনারা যারা যারা এই সমস্যায় ভোগেন, কড়া পুড়ে গেলে তুলতে ইচ্ছা করে না, তাদেরও কিন্তু কড়াটা খুব পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কড়াটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। আমরা যখন রান্নাবান্না করি, দেখবেন গ্যাস ওভেনটা সবাই পরিষ্কার করি। তো এই যে গ্যাস বার্নারটা, এটা কিন্তু বেশি একটা কেউ পরিষ্কার করি না। মাঝে মধ্যে গ্যাস বার্নারটাকেও পরিষ্কার করা প্রয়োজন, কারণ গ্যাস বার্নারের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন জমে। সেই কার্বন জমার কারণে, কার্বন যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, তখন
ছিদ্রগুলোও কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তখন কি হয়, আগুনের যে ফ্লেমটা সেই ফ্লেমটা খুব ভালোভাবে বেরোয় না, মানে চারিদিক থেকে ছড়িয়ে বেরোচ্ছে, কোথাও বন্ধ হয়ে যাচ্ছে, তখন আবার গ্যাস অনেকটা পরিমাণে খরচা হতে শুরু করে। তো আমরা কিভাবে সেই বার্নারটাকে মাঝে মধ্যেই পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, এই বার্নার এখানে একটা এমন বাটি নিয়ে নিয়েছি যার মধ্যে অন্য কোনো কিছুই আমরা ব্যবহার করি না, এই সমস্ত কাজের জন্য এই বাটিগুলো আমার রাখা থাকে। তো আপনারা এই ধরনের যে কন্টেনার আছে বাড়িতে, মানে বিরিয়ানি মিষ্টি এসব আসে, সেই সমস্ত একটা কন্টেনার আলাদা করে রাখবেন এই সমস্ত কাজের জন্য। এইবার আমি দিয়ে দিচ্ছি ভিনিগারের মধ্যে এটাকে কিন্তু চুবিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম। আমার কাছে যতটা ছিল, আমার কাছে খুব একটা বেশি নেই, আপনারা কিন্তু একটু ভিনিগারটা বেশি দেবেন। দেওয়ার পর এখানে দিয়ে দেবেন খাবার সোডা। এবার এই যে খাবার সোডা দিয়ে দিলেন, খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে একটা রিয়াকশান দেখতে পাবেন। এইবার এই যে খাবার সোডাটা দিয়ে আমি এদিক ওদিক করে উল্টে পাল্টে দিচ্ছি এই বার্নারটা। এইভাবে আমাদের কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। আপনাদের কাছে যদি একটু টাইম বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা 1-2 ঘন্টাও কিন্তু এই ভিনিগারের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন বার্নারটা অনেকটা পরিষ্কার হবে। আমি চলে এসেছি 10 থেকে 15 মিনিট পর। এবার একটা ব্রাশ নিয়ে এসেছি, ব্রাশের সাহায্যে বার্নারটাকে খুব ভালোভাবে ঘষে নেব। এইভাবে বার্নারটা যদি ঘষতে পারেন, এর মধ্যে যে মোর্চাগুলো আছে সমস্তটাই পড়ে যাবে, অপরিষ্কার ভাব আছে সেটাও পরিষ্কার হয়ে যাবে। দেখবেন রান্নাবান্না করতে করতে অনেক সময় ডাল ফুটে ওঠে, ভাতের ফ্যান পড়ে, দুধ ফুটে ওঠে। তো বন্ধুরা, এই সমস্ত কারণে বার্নারটাও কিন্তু অনেকটা নোংরা হয়ে যায়, বার্নারের ছিদ্র বন্ধ হয়ে যায়। তো সেই সমস্ত সমস্যার কিন্তু আপনারা সমাধান পেয়ে যাবেন। এইভাবে বার্নারটা একটু খুব ভালো করে ঘষে নেবেন, ঘষলে কিন্তু বার্নারটা পরিষ্কার চকচকে হয়ে যাবে। এইবার কি করবেন, বার্নারটাকে উল্টো করে নেবেন। এই যে ভেতরের পাশে কিন্তু কার্বন প্রচুর পরিমাণে থাকে, তাই ভেতরের দিকে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ। তো আপনারা এরকম লবণের সাহায্যে কিন্তু এই ভেতরের দিকটায় কার্বন যেহেতু বেশি থাকে, তাই লবণের সাহায্যে এই জায়গাটা যদি ঘষে নিতে পারেন, তাহলে সমস্ত কার্বন এখান থেকে উঠে যাবে আর আমাদের বার্নার একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাবে। তো আমরা প্রত্যেকেই পুজোর আগে কিন্তু ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো এইভাবে বার্নারগুলোকেও পুজোর আগে বেশ ভালোভাবেই পরিষ্কার করেন। শুধু যে পুজোর আগে সেটা নয়, অন্যান্য সময় বেশ কিছুদিন, মাসে একটা বার আপনারা যদি এইভাবে বার্নারটা পরিষ্কার করেন, তাহলে দেখবেন সেই বার্নার পরিষ্কার চকচকে হয়ে যাবে। এইবার এটাকে প্লেন জলে ধুয়ে নিয়ে এসেছি, ধোয়ার পর বার্নারটাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এর মধ্যে কোনো মোর্চা নেই, কোনো সমস্যা হবে না, আর একটা ছিদ্রও কিন্তু বন্ধ নেই। আপনাদের যদি ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় বার্নারে, সেক্ষেত্রে একটা সুচ অথবা টুথপিক দিয়ে সেই ছিদ্রগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে কড়া নিয়েছি, কড়ার মধ্যে কি দেব, আর তার আগে আমি এখানে গ্যাস ওভেনটা ধরিয়ে গ্যাস ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। এইবার এই যে কড়ার মধ্যে আমরা দিয়ে দেব বেশ কিছুটা কোলগেট। তো কোলগেট আমরা কড়ার মধ্যে কেন দিচ্ছি, আর আগুনের ফ্লেমটাও একদম লো করে রেখে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো, মানে একটু বেশি করে কোলগেট দেবেন, তাহলে দেখবেন আমরা আজ যে সলিউশনটা বানাচ্ছি সেটা দুর্দান্ত একটা সলিউশন তৈরি হবে। তো আমি এখানে কোলগেট দিয়ে দিয়েছি। এইবার কোলগেটের মধ্যে দিয়ে দেব খাবার সোডা। তো বন্ধুরা, খাবার সোডা দিয়ে যেহেতু এখানে আগুন ধরানো আছে, এই জন্য হালকাভাবে এইভাবে একটু ঘষে নিতে হবে। তো এর রিয়াকশানটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন, এখানে ফেনা ফেনা তৈরি হয়ে যাচ্ছে। এইবার এর মধ্যে দিয়ে দেব, আপনারা লেবু দিয়ে দিতে পারেন, লেবু একটা বড় সাইজের লেবু চেপে রস দিয়ে দেবেন। লেবু যাদের বাড়ি নেই তারা কিন্তু হোয়াইট ভিনিগার দেবেন। এবার এই যে হোয়াইট ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে আরও রিয়াকশান তৈরি হবে। রিয়াকশানের ফলে পুরো ফেনা চারিদিকে উঠে যাচ্ছে। এবার এটাকেও চামচের সাহায্যে বেশ ভালো করে আমরা এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এই ফেনাটা আমরা যদি ফোটাই, তাহলে কিন্তু একদম শুকিয়ে যাবে। তো আমরা ফোটানোর আগেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো, মানে ছোট এক গ্লাস মতো জল এর মধ্যে আমরা অ্যাড করব। তো বন্ধুরা, এই যে ছোট 1 গ্লাস জল এর মধ্যে দিয়ে দিলে দেখবেন আমাদের কতটা দুর্দান্ত একটা সলিউশন তৈরি হয়। এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ মেশাতে হবে, মানে এখানে আমি হাফ গ্লাস জল দিয়ে দিলাম। আমার সলিউশনটা যেহেতু অল্প তৈরি করছি, এই জন্য হাফ গ্লাস। আপনারা যদি সলিউশনটা একটু বেশি বানাতে চান, সেক্ষেত্রে বড় গ্লাসের 1 গ্লাসও জল দিতে পারেন। এইবার এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো সার্ফ। তার আগে এটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে কিন্তু ফুটছে, অলরেডি অল্প অল্প করে ফুটছে, এটাকে ফোটাতে হবে। ফোটানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সার্ফ দেওয়ার পরও এটাকে কিন্তু আরও কিছু সময় আমাদের ফুটিয়ে নিতে হবে। এইভাবেই বেশ কিছু সময় এইভাবে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটা ফুটিয়ে নিলে জলটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে, মানে এই যে মিশ্রণটা তৈরি করছে
সেই মিশ্রণটা অনেকটা কম হয়ে যাবে। এইবার মিশ্রণটা যখনই কম হয়ে যাবে তখন এটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। এইবার আমরা যখনই বন্ধ করে দেব, বন্ধ করে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা করার পর তবেই কিন্তু আমরা কাজটা করতে পারবো। তো বন্ধুরা, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো আমি 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি। ফিরে আসার পর এই মিশ্রণটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি, তার জন্য অল্প তৈরি করেছি। আর আমার কিন্তু অনেকটা করে তৈরি করা থাকে। বোতলের 1 বোতল করে এই মিশ্রণটা আমি তৈরি করে রাখি। কেন তৈরি করে রাখি? তো তার আগে আমি ছোট একটা বোতলের মধ্যে এই মিশ্রণটা ঢেলে নেব। এবার এই মিশ্রণটাই ছোট বোতলের মধ্যে ঢেলে নেওয়ার পর আমি কিভাবে এই বোতলটার মধ্যে কাজ করব। তো বন্ধুরা, বোতলটার মধ্যে ঢালা হয়ে গেছে। এবার এর ঢাকনাটা আটকে দেব। আটকে দিয়ে আমি একটা লোহার শিক গরম করে নেব। লোহার শিক গরম করে এর মুখে একটা ছোট্ট ছিদ্র করে দেব। করে এটাকে কি করব, এইভাবে আমরা রেখে দেব। রাখার পর যখন রান্নাবান্না করব, রান্নাবান্না করার পর দেখবেন আমাদের গ্যাস ওভেনটা প্রচুর পরিমাণে তেল চিট পড়ে যায়, নোংরা হয়ে যায়, এতটা শক্ত জেদি দাগ পড়ে যায়। দেখবেন বেশ কিছুদিন যদি ডিপ ক্লিনিং না করেন সেক্ষেত্রে একটা তেল চিটের স্তর পড়ে যায়। মানে আমরা যতই একটা কাপড় দিয়ে মুছি না কেন সেই তেল চিট কিন্তু কোনোভাবেই উঠতে চায় না। তো সেই সমস্ত তেল চিটও উঠে যাবে। এইভাবে গ্যাস ওভেনের উপর মিশ্রণটা একটু দিয়ে দেবেন। দিয়ে একটা কাপড় দিয়ে জাস্ট ভালো করে ঘষে নেবেন। ঘষলে কিন্তু যতটা জেদি দাগ থাকুক না কেন সমস্ত দাগ কিন্তু উঠে যাবে। তো এদিকে চারিদিকে আমি বেশ ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর এই কাপড়টাকে আবার ভিজিয়ে আমি জলটা চেপে বের করে নেব। মানে এই যে ভেজা ভেজা যে কাপড় দিয়ে একদম মুছে নিলে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন চকচক করবে। তো বন্ধুরা, আমাদের কিন্তু কোনো খাটনি খাটতে হবে না। এইভাবে একবার একটু জাস্ট বুলিয়ে নিলেই কিন্তু গ্যাস ওভেনটা পরিষ্কার চকচকে হয়ে যাবে। এইবার ভিজে কাপড় দিয়ে এটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো